আসসালামু আলাইকুম। আমি খায়রুন নাহার পুতুল, প্রভাষক মনোবিজ্ঞান বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ। অনার্স তৃতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করছি শারীরিক এবং মানসিক উভয়ভাবেই সুস্থ রয়েছ। আজকে আমি তোমাদের শারীরবৃত্তীয় মনোবিজ্ঞানের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম। তাহলে প্রথমেই আমরা জেনে নিই যে স্নায়ুতন্ত্র বলতে কি বুঝি। প্রাণীদেহ অসংখ্য কোষ দ্বারা গঠিত। কোষকে দেহের একক বলা হয়। কোষকে খালি চোখে দেখা যায় না। একই জাতীয় অনেকগুলি কোষ মিলে বা সেল মিলে গঠিত হয় কলা বা টিস্যু। কতগুলি কলা একত্রিত হয়ে একটি সংগঠন সৃষ্টি করে, এর নাম হচ্ছে অঙ্গ বা অর্গান। পাকস্থলী মানে এরূপ একটি অঙ্গ। আবার নির্দিষ্ট কার্য সম্পাদন করার জন্য কতগুলি অঙ্গ মিলে গঠন করে তন্ত্র বা সিস্টেম। স্নায়ুতন্ত্র এরূপ একটি তন্ত্র। তাহলে দেখো বিষয়টি কি করছে, অনেকগুলি সেল মিলে কি তৈরি হচ্ছে, টিস্যু। আবার কতগুলি টিস্যু একত্রে মিলে তৈরি হচ্ছে অর্গান। আবার কতগুলি অর্গান একত্রে মিলে তৈরি হচ্ছে সিস্টেম। এরকম একটি সিস্টেমই হচ্ছে নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র। তাহলে আমরা বলতে পারি যে অনেকগুলি কোষ মিলে গঠিত হয় কলা, এবং কলা মিলে গঠিত হয় অর্গান, এবং অর্গান মিলে গঠিত হয় সিস্টেম। এরূপ একটি সিস্টেম হচ্ছে স্নায়ুতন্ত্রকে আমরা একটি সিস্টেম বলতে পারি। মানব দেহের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় অংশ হলো স্নায়ুতন্ত্র। একটোডার্ম ভ্রূণীয় স্তর থেকে স্নায়ুতন্ত্রের উৎপত্তি। তাহলে স্নায়ুতন্ত্রের উৎপত্তি কি? একটোডার্ম ভ্রূণীয় স্তর, খেয়াল করবে কিন্তু। তাহলে এই স্নায়ুতন্ত্রের উৎপত্তি হচ্ছে একটোডার্ম ভ্রূণীয় স্তর থেকে এই স্নায়ুতন্ত্রের উৎপত্তি। এটি আচরণের মূল স্নায়বিক ও জৈবিক ভিত্তি। স্নায়ুতন্ত্রকে দেহের নিয়ন্ত্রক বা রেগুলেটর বলা হয়। এই স্নায়ুতন্ত্র নিয়ে বিভিন্ন বিজ্ঞানী বা মনোবিজ্ঞানী বিভিন্নভাবে এই স্নায়ুতন্ত্রকে ব্যাখ্যা করেছেন। তার ভিতরে ডি.জি. মায়ার্স 1995-এ যে সংজ্ঞাটি প্রদান করেছে সেটি বিশেষভাবে উল্লেখযোগ্য। ওনার সংজ্ঞাটি হচ্ছে, নার্ভাস সিস্টেম ইজ দ্য বডিজ স্পিডি electrochemical communication system consisting of all the nerve cells of the peripheral and central nervous system। অর্থাৎ স্নায়ুতন্ত্র হলো শরীরের গতিময় তড়িৎ রাসায়নিক যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে সকল স্নায়ুকোষ সমন্বয়ে গঠিত কেন্দ্রীয় ও প্রান্তীয় স্নায়ুতন্ত্র। তাহলে সংক্ষেপে আমরা স্নায়ুতন্ত্রের সংজ্ঞা কিভাবে দিতে পারি? সংক্ষেপে আমরা বলতে পারি যে তন্ত্রের মাধ্যমে প্রাণী তার বাইরের পরিবেশের সাথে সমন্বয় সাধন এবং অঙ্গ সংস্থাপনিক কার্যকলাপকে সুনিয়ন্ত্রিত করে সুসংবদ্ধ জীবনযাপনে সক্ষম হয়, তাকে কি বলে? স্নায়ুতন্ত্র বলে। তাহলে স্নায়ুতন্ত্রের সাধারণ সংজ্ঞাটা কি? আমি আবার বলছি, যে তন্ত্রের মাধ্যমে প্রাণী তার বাইরের পরিবেশের সাথে সমন্বয় সাধন, অঙ্গ সংস্থাপনিক কার্যকলাপকে সুনিয়ন্ত্রিত করে সুসংবদ্ধ জীবনযাপনে সক্ষম হয়, তাকে স্নায়ুতন্ত্র বলে। তাহলে আশা করছি স্নায়ুতন্ত্র কাকে বলে তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা আলোচনা করব স্নায়ুতন্ত্রের শ্রেণী বিভাগ। মানে এই স্নায়ুতন্ত্রকে কতগুলি ভাগে ভাগ করা যায় সেটি আমরা ছকের মাধ্যমে দেখাবো। যদি এরকম প্রশ্ন আসে যে স্নায়ুতন্ত্রের শ্রেণী বিন্যাস করো, তাহলে তোমরা ছকের মাধ্যমে দেখাবে এবং নিচে কথায়ও লিখে দিবে। তাহলে দেখো স্নায়ুতন্ত্রের শ্রেণী বিভাগ। তাহলে প্রথমেই আমি এখানে লিখি স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম। আমি ইংলিশ নামগুলি লিখছি না, সেগুলি বইয়ে আছে, তোমরা পড়ে নিবে, আমি মুখে বলছি। স্নায়ুতন্ত্র
স্নায়ুতন্ত্রকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, আরেকটি হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র বা পেরিফেরাল নার্ভাস সিস্টেম। তাহলে স্নায়ুতন্ত্রকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, আরেকটি হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র। আচ্ছা, এখানে স্নায়ুতন্ত্র তো লিখে দিই, স্নায়ুতন্ত্র, প্রান্তীয় স্নায়ুতন্ত্র। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে আবার দুটি ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে মস্তিষ্ক বা যাকে আমরা বলবো ব্রেইন, আরেকটি হচ্ছে মেরুরজ্জু বা স্পাইনাল কর্ড। আর প্রান্তীয় স্নায়ুতন্ত্রকে আবার দুটি ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে পশ্চিক স্নায়ুতন্ত্র, আরেকটি হচ্ছে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। তারপরে প্রান্তীয় স্নায়ুতন্ত্রকে আরো দুটি ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে ঐচ্ছিক স্নায়ুতন্ত্র, আরেকটি হচ্ছে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। আচ্ছা, এখানে মস্তিষ্ককে আবার তিনটি ভাগে ভাগ করা যায়, কি? সম্মুখ মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, আরেকটা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক। ঠিক আছে, সম্মুখ মস্তিষ্ক বা ফোর ব্রেন, মধ্য মস্তিষ্ক বা মিড ব্রেন, পশ্চাৎ মস্তিষ্ক বা হিন্ড ব্রেন। আচ্ছা, এখানে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রকে আবার দুটি ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে সমবেদী স্নায়ুতন্ত্র, আরেকটি হচ্ছে পরাসমাবেদী স্নায়ুতন্ত্র। এটা হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, আর এটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। এখানে দেখো, এই প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে আবার এই পরাসমাবেদী স্নায়ুতন্ত্রকে আবার অসমাবেদী বা উপসমাবেদী স্নায়ুতন্ত্র বলা হয়ে থাকে। আচ্ছা, তাহলে দেখো স্নায়ুতন্ত্রের ভাগটা যদি আমরা আবার একটু ছকের মাধ্যমে দেখাই, এটি হচ্ছে ছকের মাধ্যমে স্নায়ুতন্ত্রের শ্রেণীবিন্যাস, ছকের মাধ্যমে স্নায়ুতন্ত্রের শ্রেণীবিন্যাস। তাহলে শ্রেণীবিন্যাসটা কি? স্নায়ুতন্ত্রকে বা নার্ভাস সিস্টেমকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, আরেকটি হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র বা পেরিফেরাল নার্ভাস সিস্টেম। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে আবার দুটি ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে মস্তিষ্ক বা ব্রেন, মেরুরজ্জু বা স্পাইনাল কর্ড। এই মস্তিষ্ককে আবার তিনটি ভাগে ভাগ করা যায়, সম্মুখ মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক, ফোর ব্রেন, মিড ব্রেন, হিন্ড ব্রেন। প্রান্তীয় স্নায়ুতন্ত্রকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে ঐচ্ছিক স্নায়ুতন্ত্র বা সোমাটিক নার্ভাস সিস্টেম, আরেকটি হচ্ছে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র বা অটোনমিক নার্ভাস সিস্টেম। এই অটোনমিক নার্ভাস সিস্টেমকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সমাবেদী স্নায়ুতন্ত্র, একটা হচ্ছে পরাসমাবেদী স্নায়ুতন্ত্র। সমাবেদী স্নায়ুতন্ত্রকে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম বা প্যারাসিম্প্যাথেটিক, আর পরাসমাবেদী স্নায়ুতন্ত্রকে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম বলা হয়ে থাকে। এটি স্নায়ুতন্ত্র কাকে বলে? এটি ক বিভাগের জন্য প্রশ্ন, আর খ বিভাগের হচ্ছে স্নায়ুতন্ত্রের শ্রেণীবিন্যাস করো। এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন খ বিভাগের জন্য। তাহলে আশা করি তোমরা স্নায়ুতন্ত্রের শ্রেণীবিন্যাস বুঝতে পেরেছো। আমি জায়গা স্বল্পতার জন্য ইংলিশ নামগুলি লিখিনি, কিন্তু যেহেতু বলে দিয়েছি তোমরা ইংলিশ নামগুলি বই দেখে মুখস্থ করে নিবে, এবং এটা যখন শ্রেণীবিন্যাস তোমাদেরকে লিখতে বলবে তখন সেক্ষেত্রে ইংলিশ নামগুলি অবশ্যই সাথে দিতে হবে। তাহলে এখন আমরা আলোচনা করব এই স্নায়ুতন্ত্রে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে দুটি অংশ রয়েছে, একটি হচ্ছে মস্তিষ্ক, আরেকটি হচ্ছে মেরুরজ্জু। এখন আমরা আলোচনা করব হচ্ছে মেরুরজ্জু বা স্পাইনাল কর্ড নিয়ে। তাহলে এখন আমাদের আলোচ্য বিষয় কি? মেরুরজ্জু বা যাকে আমরা বলবো স্পাইনাল কর্ড। মেরুরজ্জু বা স্পাইনাল কর্ড নিয়ে এখন আমরা আলোচনা করব। মনোযোগ দিয়ে শুনবে এবং বোঝার চেষ্টা করবে। আচ্ছা, মেরুরজ্জু কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সবচেয়ে নিচের ও সবচেয়ে সরল গঠনযুক্ত অংশ।
তাহলে মেরুরজ্জুটা কি? মেরুরজ্জু কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে সবচেয়ে নিচে এবং সবচেয়ে সরল গঠনযুক্ত অংশ। এটা আমাদের মেরুদণ্ডের মধ্যে অবস্থিত। তাহলে এর অবস্থান হচ্ছে আমাদের মেরুদণ্ডের মধ্যে। মেরুদণ্ডটা বস্তিক গহ্বরের একটু উপর থেকে শুরু করে মস্তিষ্কের নিম্নে স্কন্ধদেশ পর্যন্ত বিস্তৃত। তাহলে আমরা যদি কোমরের ঠিক মাঝখান দিয়ে হাত দিই, দেখবে একটি শক্ত একটি জিনিস অনুভূত হচ্ছে। এটি বস্তিক গহ্বরের একটু উপর, মানে এই জায়গাটা থেকে একটু উপর থেকে শুরু করে মস্তিষ্কের নিম্নে স্কন্ধদেশ অর্থাৎ ঘাড়ের এই জায়গাটা পর্যন্ত যখন হাত দিবে, দেখবে এখানে একটি শক্ত লম্বা একটি জিনিস রয়েছে। সেই যে শক্ত জিনিসটি, সেটি হচ্ছে কি? মেরুদণ্ড, যার ভিতরে মেরুরজ্জুর অবস্থান। তাহলে অবস্থানটা কি? প্রথমে হচ্ছে মেরুরজ্জু কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সবচেয়ে নিচে, কারণ আমাদের স্নায়ুতন্ত্রের নিচের অংশ, এটা নিচে এবং সবচেয়ে সরল গঠনযুক্ত অংশ। এটা আমাদের মেরুদণ্ডের মধ্যে অবস্থিত এবং এই মেরুদণ্ডটা কি? বস্তিক গহ্বরের একটু উপর থেকে শুরু করে মস্তিষ্কের নিম্নে স্কন্ধদেশ পর্যন্ত বিস্তৃত। আচ্ছা, মেরুদণ্ড মোট 33টি বা 34টি কশেরুকা নিয়ে গঠিত। মেরুদণ্ড 33টি বা 34টি কশেরুকা নিয়ে গঠিত। তাহলে মেরুদণ্ড কতগুলি কশেরুকা নিয়ে গঠিত? 33টি বা 34টি কশেরুকা নিয়ে গঠিত। কশেরুকাগুলো ছিদ্র বিশিষ্ট এবং একটির উপর একটি সজ্জিত, মানে ছিদ্র বিশিষ্ট যেরকম কশেরুকাগুলি ছিদ্র বিশিষ্ট এবং একটির উপর একটি সজ্জিত, এগুলি হচ্ছে কশেরুকা। এই কশেরুকাগুলি কি? আমি আবারও বলছি, এই কশেরুকাগুলো হচ্ছে ছিদ্র বিশিষ্ট এবং একটির উপর একটি সজ্জিত। ফলে মেরুদণ্ডের মাঝামাঝি দিয়ে একটি নিরবিচ্ছিন্ন ছিদ্র বা নালিকা সৃষ্টি হয়েছে। এই যে মাঝামাঝি দিক দিয়ে দেখো নিরবিচ্ছিন্ন একটি কি ছিদ্র বা নালিকার সৃষ্টি হয়েছে। এই নালিকাটির ভেতরেই রয়েছে মেরুরজ্জু, মানে এই নালিকাটির ভেতরের অবস্থানটাই হচ্ছে মেরুরজ্জু। আচ্ছা, তাহলে মেরুরজ্জু সাধারণত দৈর্ঘ্যে প্রায় 17 থেকে 18 ইঞ্চি লম্বা হয়। তাহলে এই যে মেরুরজ্জুটা দৈর্ঘ্যে কত? 17 থেকে কি 18 ইঞ্চি লম্বা হয়। তাহলে মেরুরজ্জুটি কি? দৈর্ঘ্যে, এটা কিন্তু দৈর্ঘ্যের হিসাবে, হ্যাঁ, মেরুরজ্জুগুলি দৈর্ঘ্যে 17 থেকে 18 ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে। আচ্ছা, মেরুদণ্ডকে 5টি অঞ্চলে ভাগ করা হয়েছে। মেরুরজ্জুতে মোট 31 জোড়া মেরুস্নায়ু রয়েছে। তাহলে মেরুদণ্ডকে কয়টি অঞ্চলে ভাগ করা হয়েছে? 5টি অঞ্চলে ভাগ করা হয়েছে এবং এই মেরুরজ্জুতে মোট 31 জোড়া মেরুস্নায়ু রয়েছে। তারপরে 31 জোড়া বলতে 62টি, এই দেখো কতটি? 31 জোড়া মেরুস্নায়ু। তাহলে 31 জোড়া মেরুস্নায়ু হলে 62টি মেরুস্নায়ু, যেহেতু জোড়া আছে এখানে 62টি। এবং এই মেরুদণ্ডকে কয়টি ভাগে ভাগ করেছি? 5টি ভাগে। মেরুদণ্ডকে টোটাল কয়টি ভাগে ভাগ করেছি? 5টি ভাগে। এবং এই 5টি ভাগের ক্ষেত্রে যে মেরুরজ্জুতে মোট 31 জোড়া মেরুস্নায়ু রয়েছে, সেই মেরুস্নায়ুগুলোকে আবার বিভিন্ন অঞ্চল ভিত্তিক ভাবে সেটি ভাগ করা হয়েছে। তাহলে দেখো আমরা নিম্নে অঞ্চলভিত্তিক মেরুস্নায়ুর সংখ্যা আমি দেখাচ্ছি এখানে, যে দেয়া আছে কি কি। দেখো প্রথমে এই যে অঞ্চলভিত্তিক, প্রথমে আসবে হচ্ছে গ্রীবাদেশীয়, বক্ষদেশীয়, কটিদেশীয়, নিম্নদেশীয়, উচ্চদেশীয়। প্রথমে কি? গ্রীবাদেশীয়। গ্রীবাদেশীয় হচ্ছে 8 জোড়া। গ্রীবাদেশীয়। এরপর হচ্ছে বক্ষ দেশীয় হচ্ছে 12 জোড়া। কোটি দেশীয় হচ্ছে 5 জোড়া। কোটি দেশীয় হচ্ছে 5 জোড়া। এরপর হচ্ছে নিম্ন দেশীয়। নিম্ন দেশীয় হচ্ছে 5 জোড়া। অবশেষে হচ্ছে পুচ্ছ দেশীয়। পুচ্ছ দেশীয় হচ্ছে 1 জোড়া। এই হচ্ছে মোট 31 জোড়া মেরু স্নায়ু। তাহলে অঞ্চলভিত্তিক মেরুস্নায়ু কি? দেখো এখানে হচ্ছে, এখানে আমরা লিখে নিই, এটি হচ্ছে অঞ্চল। তো
তোমরা যদি ভাগ করে দেখাতে চাও অঞ্চল, আর এখানে হচ্ছে মেরু স্নায়ুর সংখ্যা, মেরু স্নায়ু সংখ্যা লিখুন, অঞ্চল এবং মেরু স্নায়ু। তাহলে অঞ্চলগুলো কি কি দেখো, অঞ্চল হচ্ছে গ্রীবাদেশীয় 8 জোড়া, বক্ষদেশীয় 12 জোড়া, কটিদেশীয় 5 জোড়া, নিম্নদেশীয় 5 জোড়া, উচ্চদেশীয় 1 জোড়া। এই হচ্ছে টোটাল আমার 31 জোড়া মেরু স্নায়ু রয়েছে। তাহলে এখন দেখো এই যে এটি মেরু স্নায়ুর সংখ্যা, এখন আমরা এই মেরু স্নায়ু একটি চিত্রের মাধ্যমে আমি দেখিয়ে দিব। চিত্রটি তোমরা খুব মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবে এবং খুব সহজ, চিত্রটি খুবই সহজ, জটিল কোনো চিত্র নয়, শুধু আমি সহজভাবে দেখিয়ে দিচ্ছি। এক, দুই, তিন, চার, পাঁচ, সাত, আট। এই যে 8 পর্যন্ত, এখান থেকে এই অংশটি, আমি যদি এভাবে না সোজা করতাম, এই অংশটি হচ্ছে, আচ্ছা তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এখানে আবার 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। এখানে আবার 1, 2, 3, 4, 5। আবার এখান থেকে 1, 2, 3, 4, 5, আর এখানে হচ্ছে আবার 1। তাহলে দেখো এখান থেকে যেহেতু এই যে প্রথমে আমরা কি বলেছিলাম, গ্রীবাদেশীয়, প্রথমেই ছিল গ্রীবাদেশীয়, গ্রীবাদেশীয় হচ্ছে 8 জোড়া। তাহলে এখানে হচ্ছে, এটা হচ্ছে গ্রীবাদেশীয়। আচ্ছা, গ্রীবাদেশীয় থেকে প্রত্যেকটি এই যে এখানে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে বেরোচ্ছে। এরপর হচ্ছে আবার কতটি, 12টি। এই 12টি পর্যন্ত আমরা কি বলেছিলাম, গ্রীবাদেশীয়, পরে হচ্ছে বক্ষদেশীয়। এই 12টি হচ্ছে বক্ষদেশীয়, বক্ষদেশীয়, এবং 12টি এই যে মেরু স্নায়ু সংখ্যা, মেরু স্নায়ু প্রত্যেকটা। আচ্ছা, এরপরে দেখো আবার 5, এখান থেকে আবার 5টি, এখান থেকে আবার 5টি, তারপরে এখান থেকে আবার 1টি। তাহলে এই যে এখান থেকে মেরু স্নায়ুগুলি এভাবে যাচ্ছে, আবার এই দেখো। তাহলে গ্রীবাদেশীয়, বক্ষদেশীয়, এরপর কটিদেশীয়, নিম্নদেশীয়। তাহলে এটা হচ্ছে বক্ষদেশীয়, কটিদেশীয়, এটা হচ্ছে নিম্ন দেশীয়, এটা হচ্ছে উচ্চ দেশীয়। তাহলে এই যে চিত্র, এখানে 1, আবার এটা 2, 3, 4, 5, 6, এভাবে প্রত্যেকটা সংখ্যা, এখানে আবার এই সাইডে এই সংখ্যাগুলি আমরা বসিয়ে দিলাম। এই হচ্ছে চিত্র যদি বলি, তাহলে হচ্ছে মেরু স্নায়ুর, মেরু স্নায়ুভিত্তিক মানে বিভক্তি সহ মেরু রজ্জু। তাহলে এখানে চিত্রের নাম আমরা কি দিব, চিত্রের নাম হচ্ছে মেরু স্নায়ুর বিভক্তি সহ, বিভক্তি সহ মেরু রজ্জু। তাহলে এটির নাম হচ্ছে, দেখো, মেরু স্নায়ুর বিভক্তি সহ মেরু রজ্জু। তাহলে আমরা মেরু রজ্জুর চিত্র দেখতে পারলাম। আচ্ছা, ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছো, এবং আঁকার সময় খুব সাবধানতার সাথে আঁকবে যেন সংখ্যাগুলি ঠিক থাকে। অর্থাৎ গ্রীবাদেশীয় 8 জোড়া, বক্ষদেশীয় 12 জোড়া, কটিদেশীয় 5 জোড়া, নিম্নদেশীয় 5 জোড়া এবং উচ্চদেশীয় 1 জোড়া, যেন এই জোড়াগুলি ঠিক থাকে। আচ্ছা, এখন আমরা চলে যাই মেরু রজ্জুর কার্যাবলী, ফাংশন অফ স্পাইনাল কর্ড। তাহলে মেরু রজ্জুর কার্যাবলী কি কি?
দেখো মেরুরজ্জুতে প্রধানত দুটি কার্য সম্পাদন হয়ে থাকে। এক নাম্বার হচ্ছে পরিবহন কাজ। পরিবহন কাজটা কি, যাকে আমরা কন্ডাকশন ফাংশন বলবো। মস্তিষ্ক ব্যতীত শরীরের বিভিন্ন অংশ থেকে সংবেদীয় স্নায়ু প্রবাহ মেরুরজ্জুর ভিতর দিয়ে মস্তিষ্কে পৌঁছায়, তেমনি মস্তিষ্ক থেকে আবার বহির্গামী বার্তা মেরুদণ্ডের ভেতর দিয়ে শরীরের বিভিন্ন অংশে পৌঁছায়। তাহলে কি মস্তিষ্ক ব্যতীত শরীরের বিভিন্ন অংশ থেকে সংবেদীয় স্নায়ু কি করে, স্নায়ু মেরুরজ্জুর মধ্য দিয়ে মস্তিষ্কে পৌঁছায়, আবার মস্তিষ্ক থেকে বহির্গামী বার্তা কি করে মেরুরজ্জুর মধ্য দিয়ে সমস্ত শরীরে পৌঁছায়। এই জন্য মেরুরজ্জুকে শারীরিক পরিবহনের গুরুত্বপূর্ণ সংযোগস্থলও বলা হয়। আর এই হচ্ছে পরিবহন কাজ। এবং আরেকটি কাজ করে থাকে, সেটি হচ্ছে প্রতিবর্তক ক্রিয়া, মানে রিফ্লেক্স অ্যাকশন। মেরুরজ্জু কিছু কিছু সরল প্রতিবর্তী ক্রিয়াও নিয়ন্ত্রণ করে থাকে। প্রতিবর্তী ক্রিয়া বলতে কি বুঝি? দেখো, প্রতিবর্তী ক্রিয়া হচ্ছে বাইরের কোনো উদ্দীপক দ্বারা প্রাণী যদি উদ্দীপিত হয়ে যদি প্রাণী স্বতঃস্ফূর্ত কোনো প্রতিক্রিয়া করে, তাহলে তাকে প্রতিবর্তী ক্রিয়া বলে। তবে এই ক্ষেত্রে মেরুরজ্জুর ক্ষেত্রে সাধারণত সরল প্রতিবর্তী ক্রিয়া সম্পাদন করে থাকে। অর্থাৎ যে জায়গায় একটি মানে সংবেদীয় এবং একটি গতিবাহী এবং একটি সংযোজীয় স্নায়ু কাজ করে, সেই ধরনের প্রতিবর্তী ক্রিয়ায় সম্পন্ন হয়ে থাকে সরল প্রতিবর্তী ক্রিয়া, যেমন চোখের পলক ফেলা, হাঁচি দেয়া, কাশি দেয়া ইত্যাদি। আচ্ছা, তাহলে এখন দেখো আমরা এই আজকে কি জানলাম, স্নায়ুতন্ত্র বলতে কি বুঝি, স্নায়ুতন্ত্রের শ্রেণীবিন্যাস, মেরুরজ্জু কি, মেরুরজ্জুর বিভিন্ন অঞ্চলে ভাগ এবং মেরুরজ্জুর কার্যাবলী। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আবারও দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফিজ।